jQuery পার্ট 6 এ আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখা যাক আমরা আজকে এই jQuery টিউটোরিয়ালে jQuery সম্বন্ধে কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব jQuery তে বেসিক কিছু সিলেক্টর। আমরা গত পর্বেও jQuery কিছু বেসিক সিলেক্টর সম্বন্ধে জেনেছিলাম, যেটার মধ্যে ছিল স্টার সিলেক্টর, দিস সিলেক্টর, তাই না? তো এরকম ধরনের আরো কিছু বেসিক সিলেক্টর রয়েছে। ইভেন jQuery তে আরো অনেক অ্যাডভান্স সিলেক্টরও রয়েছে। তো ওই অ্যাডভান্স সিলেক্টরগুলো নিয়েও আমি পরবর্তীকালে আলোচনা করব, কারণ এখন আমি কিছু বেসিক সিলেক্টরগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে jQueryর পরের যে টপিকগুলো আছে সেগুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো jQueryর মধ্যে অসংখ্য বলতে পারেন সিলেক্টর রয়েছে, যেগুলো কিনা খুবই অ্যাডভান্স। তো সেই অ্যাডভান্স সিলেক্টরগুলো আমি jQueryর বেসিকটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা jQuery অ্যাডভান্সে পৌঁছবো, তো তখন আমি ওই সমস্ত অ্যাডভান্স সিলেক্টরগুলো নিয়ে আলোচনা করব। এই যে jQuery সিলেক্টরগুলো, সেটা বেসিক হোক বা অ্যাডভান্স হোক, আপনার jQueryকে নিয়ে কাজ করাটাকে আরো অনেক সহজ করে দেয়। কারণ দেখুন, যখন আপনি কোনো একটা লাইভ প্রজেক্টে কাজ করবেন, তখন সবসময় আপনাকে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে হবে আর তার উপর jQueryর কোনো একটা কাজ করতে হবে। তাহলে এই যে সিলেক্ট করার জন্যই সিলেক্টরগুলোকে দেওয়া হয়েছে, যাতে আপনি খুব ইজিলি কোনো একটা জিনিসকে সিলেক্ট করতে পারেন। এবার এক এক সময় কি হয় যে আমরা সবসময় না এভাবে আইডি ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি না, কখনো কখনো আমাদেরকে একটু অন্য ডিফারেন্ট ওয়েতেও কোনো একটা এলিমেন্টকে চুজ করতে হয়। তো তখন আমাদের এই সমস্ত যে অ্যাডভান্স সিলেক্টরগুলো রয়েছে সেগুলো আমাদের প্রয়োজন হয়। তো অনেকের হয়তো মনে হতে পারে সিলেক্টর মানে তো ক্লাস আর আইডি দিলেই তো হয়ে যায় না। এরকম আমাদের অসংখ্য যে সমস্ত অ্যাডভান্স সিলেক্টরগুলো রয়েছে jQueryতে, সেগুলো সম্বন্ধেও জানতে হবে, যাতে পরবর্তীকালে আপনাকে jQueryর যে কোনো টাস্ক দেওয়া হোক না কেন, আপনি যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন, এই কনফিডেন্টটা যাতে আপনার মধ্যে থাকে। তো চলুন আজকে আমরা jQueryর কিছু কিছু বেসিক সিলেক্টর নিয়ে জানি। তো এটা হচ্ছে jQuery সিলেক্টরের পার্ট 2। তো এভাবে আমাদের অনেকগুলো পার্ট আসবে, যেরকম পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এভাবে আসবে। ওগুলো বেসিক সিলেক্টর, কিন্তু হ্যাঁ, অ্যাডভান্স সিলেক্টরগুলো আমি যেটা বললাম, যখন আমরা jQueryর অ্যাডভান্স টপিকটা শিখবো, তখন আমি ওই সমস্ত অ্যাডভান্স সিলেক্টরগুলো নিয়ে আলোচনা করব। কেমন? তো চলুন আজকে আমরা আমাদের এই jQuery ক্লাস শুরু করি। তো দেখুন, আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন এবং চান যে আপনার জার্নিটা ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে শুরু করবেন বা HTML CSS দিয়ে শুরু করবেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করবেন। আপনারা জাস্ট এই চ্যানেলটার নাম লিখে সার্চ করবেন, লেখার পরে আপনারা জাস্ট এই চ্যানেলটাতে ভিজিট করবেন। দেখবেন ভিজিট করার পরে এটা হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল হোম পেজে নিয়ে যাবে। তো তারপরে সেখান থেকে আপনারা এই প্লেলিস্ট অপশানে একটা ক্লিক করবেন, আপনি এখানটাতে চলে আসবেন। কেমন? তো এখান থেকে আপনি যখন নিচের দিকে আসবেন, তখন দেখবেন এখানটাতে অসংখ্য টিউটোরিয়ালগুলো আমি তৈরি করে রেখেছি। তার মধ্যে আপনি যদি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো একবারে দেখতে চান, তাহলে দেখুন এইখানে একটা প্লেলিস্ট রয়েছে, এটা আপনি একবারে শুরু থেকে ফলো করতে পারেন। এখানে এমন নয় যে এখানে শুধুমাত্র 77 খানাই ভিডিও রয়েছে, এখানে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয়, ইভেন আজকেও একটা দেওয়া হবে। তাই এগুলো সব সময় আপনি আপডেটেড পাবেন। এবার আপনি যদি শুধুমাত্র HTML বা শুধুমাত্র CSS শিখতে চান, তাহলে এই যে দেখুন এখানটাতে HTML এর একটা প্লেলিস্ট রয়েছে, এখানে CSS এর একটা প্লেলিস্ট রয়েছে। খুব ভালো করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, আর ভিডিওগুলো আপনার ভালো লাগবে। আর এর ঠিক পরের চ্যানেলটা হচ্ছে এইটা। এখান থেকে যদি ধরুন আপনার HTML CSS জানা হয়ে গিয়ে থাকে, এবার আপনি চাইছেন যে আমি জাভাস্ক্রিপ্ট শিখবো, সেটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আর PHPও শিখতে চাইছি, সেটাও বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তো তাহলে আমি রেকমেন্ড করবো আপনাকে এই চ্যানেলটা। জাস্ট আপনারা এটা লিখে সার্চ করবেন, তারপরে সেম জিনিস আপনারা চ্যানেলটিতে প্রবেশ করার পরে প্লেলিস্ট অপশানে আসবেন, এখানে আপনারা দুখানা প্লেলিস্ট দেখতে পারবেন। তো প্রথম প্লেলিস্টটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল। আশা করি আপনি যখন টিউটোরিয়ালগুলো দেখবেন তখন আপনার খুবই ভালো লাগবে, কারণ এখানটাতে আমি খুব ডিটেলসে জাভাস্ক্রিপ্টটাকে বোঝাচ্ছি। এই কারণেই বললাম, কারণ এখানে প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয়। এটা এমন নয় যে 34খানা ভিডিওই লাস্ট, না, এখানে প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস দেওয়া হয়। তো এটা যারা প্রোগ্রামিং এ একদমই নতুন এবং নিজের প্রোগ্রামিং বেসটাকে একটা জায়গা থেকে শুরু করতে চান, তাহলে আমি রেকমেন্ড করব তারা যেন এই টিউটোরিয়ালটি দেখে। এবার যারা ধরুন PHP লাভার, অনেকে আছে যারা শুধুমাত্র PHP শেখার জন্য আসেন, তো তাদেরকে আমি রেকমেন্ড করব এইটা। বাট আপনার যদি HTML CSS শেষ হয়ে গিয়ে থাকে, তো আমি রেকমেন্ড করব আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করুন। তারপরে জাভাস্ক্রিপ্টটা যখন কিছুটা শেষ হয়ে যাবে, আপনি PHP দিয়ে শুরু করতে পারেন, বা আপনি একসঙ্গে দুটোই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এই দুখানা টিউটোরিয়াল যদি ফলো করেন, তাহলে দেখবেন বেসিক জিনিসগুলো দুটোরই এক। ঠিক আছে? তাই এই দুখানা চ্যানেল আপনি চাইলে ভিজিট করতে পারেন আর এখান থেকে ক্লাসগুলোকে করতে পারেন। আশা করি আপনার খুবই ভালো লাগবে। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে ই ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে jQuery টিউটোরিয়াল, অ্যান্ড আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 6, তাই না? তাই আপনি এখানে দিয়ে দিন ক্লাস 6। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এই পার্ট 5 এর মধ্যে থাকা সমস্ত জিনিসগুলোকে এখান থেকে সিলেক্ট করলাম, কপি করলাম, আমরা ব্যাক করলাম, আমরা জাস্ট ক্লাস 6 এর মধ্যে জিনিসটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এখান থেকে এটাকে রাইট ক্লিক করে নিই, এখান থেকে জাস্ট এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটাকে জাস্ট রাইট ক্লিক করে ক্লোজ অল বার দিস করে দিন। এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আগের পর্বে যে সমস্ত কাজগুলো আমরা করেছিলাম সেটা, তাই না? তাই বডির মধ্যে শুধুমাত্র এই স্ক্রিপ্টের ট্যাগটা বাদ দিয়ে বাকি সবগুলোকে রিমুভ করে দিন।
দেখুন আমরা সবগুলোকে রিমুভ করে দিলাম, বেশ। আর এবার এখান থেকে আপনারা সিএসএস এর ফাইলটা যেটা রয়েছে সেটাকে ওপেন করিয়ে নিন, রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর আরেকটা ফাইল রয়েছে যেটা হচ্ছে custom.js, ওটাকেও আমাদেরকে ওপেন করতে হবে। তো তার জন্য জেএস এর মধ্যে চলে যান, custom.jsটাকে চুজ করুন, রাইট ক্লিক করুন আর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিন। এবার এখান থেকে document.readyটাকে রেখে বাকিগুলোকে রিমুভ করে দিন, ঠিক আছে। তো এবার চলুন আমরা কিছু কিছু সিলেক্টর নিয়ে কাজ করি। যেরকম দেখুন সবার প্রথমে আমরা একটা কাজ করি, আমরা সিএসএসটাকে একবারে এদিকে নিয়ে আসি আর এখানটাতে আমরা একটা বাটনকে রাখি। যেরকম সবসময় ধরুন এখানটাতে বাটন ট্যাগকে রাখলাম, যে বাটন ট্যাগ শুরু, আর এখানটাতে রেখে দিলাম ধরুন বাটন ট্যাগ ক্লোজ। তো এবার এখানটাতে দিয়ে দিলাম যে ক্লিক মি, মনে করুন এখানে দিয়ে দিলাম ক্লিক মি। সো এটা দিয়ে দিলাম। এবার এই বাটনে ক্লিক করলে যাতে কোনো একটা এফেক্ট হয় সেটা আমি করতে চাইছি। আর বাকি ধরুন বাদবাকি যে সমস্ত আমাদের এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানটাতে টেস্ট নামক একটা ডিভ রাখলাম। এই ডিভের ভেতরে আমরা সমস্ত জিনিসগুলোকে মনে করুন দেবো। এই টেস্ট বলে ডিভের ভেতরে গেলাম। তো মনে করুন এখানটাতে আমার একটা পি ট্যাগ রয়েছে আর এখানটাতে রয়েছে ধরুন লরেম বলে কিছু লেখা রয়েছে, লরেম ইপসামের। আর ঠিক তার নিচে মনে করুন একটা H2 রয়েছে যার মধ্যে রয়েছে লেখা থাকবে ধরুন আওয়ার ওয়ার্ক, এইটা রয়েছে, ঠিক আছে। এই যে ধরুন এমএট আমি যে ব্যবহার করছি এই সমস্ত সিনট্যাক্সগুলো আপনি সব ওয়েব গ্রাউন্ডে পেয়ে যাবেন, যেখানটাতে আমি HTML এর টিউটোরিয়ালগুলো দেখালাম ওই লিস্টটা ফলো করলে আপনি এগুলো সব ওখান থেকে পেয়ে যাবেন। তাই আমি এখান থেকে জাস্ট ট্যাব প্রেস করলাম, দেখুন আমি এখানটাতে চলে এসেছি। তো এখানে দেখুন আমার কাছে শুধুমাত্র দুখানা ট্যাগ রয়েছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে H2, তাই না। তো এটাকে যখন আমরা সেভ করবো চলুন আমরা এটাকে জাস্ট ওপেন করে নিই। আমরা একটুখানি বাইরে গেলাম, এবার এখানে গিয়ে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করলাম, করার পরে ওপেন উইথ, বা আপনি এটাকে এমন করতে পারেন যে এটাকে ক্রোমেই খুলে ফেলুন, বা ঠিক আছে আমি ফায়ারফক্সে খুলছি, ওপেন উইথ ফায়ারফক্স, ঠিক আছে। ফায়ারফক্স ওপেন করে নিলাম। দেখুন এখানটাতে ক্লিক মি বলে একটা বাটন রয়েছে আর এখানটাতে এগুলো রয়েছে, তাই না। আর একটা কাজ করুন, আমরা সিএসএস এর ফাইলটার থেকে এগুলোকে সব রিমুভ করে দিই, এই স্টার মার্জিন 0 প্যাডিং 0 এটাকে রিমুভ করে দিই। বাই ডিফল্ট এলিমেন্টগুলো যেরকম মার্জিন আর প্যাডিং নিয়ে থাকার কথা সেগুলোই নিই, ঠিক আছে। তো দেখুন এখন আমাদের এই জিনিসটা হয়ে গেল। এইবার আপনি চাইছেন যে এইখানে যে একটা পি ট্যাগ রয়েছে, মনে করুন এখানে যেটা পি ট্যাগ রয়েছে এখানটাতে আপনি আরেকটা পি ট্যাগ দিলেন, মনে করুন এখানটাতে আরেকটা পি রয়েছে আর এখানটাতেও লরেম রয়েছে, ঠিক আছে। সো এবার আপনাকে যদি বলা হয় যে এই পি ট্যাগটাকে তুমি চুজ করো, তখন আপনি কি করবেন? তখন আপনি এভাবে তো বলতে পারেন না, না যে এভাবে ধরুন আমি যে কোয়েরিতে গেলাম, আমি জানি এখানটাতে আমি একটা ক্লিক ইভেন্ট দিতে চাইছি, মনে করুন যে যেই মুহূর্তে এই বাটনের ক্লিক মিতে কেউ ক্লিক করবে তখন এই যে পিটা আছে সেটা হাইড হয়ে যাবে, আপনার টাস্ক হচ্ছে সেটা। বা আপনি বলতে পারেন, আপনি এভাবে করুন যে যেই মুহূর্তে এখানে কেউ ক্লিক করবে তখন এই যে প্রথম পিটা আছে সেটা হাইড হয়ে যাবে, এই প্রথম পিটা হাইড হয়ে যাবে। তো এটা করার অনেকগুলো উপায় রয়েছে, যেরকম চলুন তার মধ্যে প্রথম আমরা যে সিলেক্টরটা রয়েছে সেটা নিয়ে ব্যবহার করি। তার আগে আমরা এটা বলে নিই যে যদি কেউ এটার মধ্যে ক্লিক করে, তাই দেখুন এখানে কি অনেকগুলো বাটন রয়েছে না একটাই বাটন রয়েছে, একটাই বাটন রয়েছে, তাই আমাকে এখানে আলাদা করে ক্লাস লেখার দরকার নেই। আপনি শুধুমাত্র জাস্ট এখানটাতে বলে দিন ডলার, আর এটার মধ্যে জাস্ট সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিয়ে দেবেন। এখানে আমি অ্যাজ এ এলিমেন্ট হিসেবেই বাটনটাকে ধরলাম, হ্যাঁ, যে যেই মুহূর্তে বাটনটাকে কেউ ক্লিক করবে এবার আমাকে ইভেন্ট হিসেবে কি দিতে হবে, ডট ক্লিক, তাই না। এখানটাতে দিয়ে দিন ডট ক্লিক, এবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার ক্লিক করলে কি হবে সেটা বোঝানোর জন্য আপনাকে কি লিখতে হবে, ফাংশন। তাই এখানটাতে লিখুন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ বা কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ, কার্সারটাকে মাঝখানে নিয়ে যান, এন্টার প্রেস করুন, ব্যাস। এবার বাটনে ক্লিক করলে কি হবে সেটা যাবতীয় যা জিনিস আছে আমাকে সব এখানে লিখতে হবে কিন্তু, হ্যাঁ। এবার এখানটাতে আমি কি করতে চাইছি, আমি চাইছি এই পিটাকে ধরতে। এবার দেখুন আমি যদি জিনিসটাকে এরকম করি যে আবার এখানে লিখলাম ডলার, আমরা জানি যে এভাবে আমরা কোনো একটা ক্লাস নেমকে ধরার জন্য কি করতে পারি, এটা তো টেস্টটাকে ধরতে চাইছি আমি, তাই না। তাই আপনি কি করতে পারেন, ডট টেস্ট এভাবে লিখতে পারেন। তাই আমরা যা সিলেক্টর লিখবো সব কিন্তু সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে। এবার আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম ডট টেস্ট, তাহলে তো এখন শুধু ডট টেস্টটাকে ধরবে, তাই না। এবার আপনি যদি চান যে ডট টেস্টের ভিতরে এই পিটাকে ধরুক তখন আপনি কি করবেন, আপনি হয়তো এভাবে বলে দেবেন যে ডট টেস্টের ভিতরে পি। এবার আপনি যদি এইটা বলে দেওয়ার পরে ডট হাইড এভাবে লিখে দেন, তাহলে বলুন তো এই ক্ষেত্রে এটা লেখার দরুন শুধুমাত্র কি এইটা রিমুভ হবে নাকি এইটা দুখানাই রিমুভ হয়ে যাবে বলুন তো। ঠিক, দুখানাই রিমুভ হবে। কেন দুখানা রিমুভ হবে বলুন তো, কারণ আপনি এখানে বলে দিয়েছেন ডট টেস্টের ভিতরে থাকা সব পি গুলোকে হাইড করে দাও। তাই দেখুন আমি যখন এখানে সেভ করব একবার রিফ্রেশে প্রেস করে নিন, দেখুন এখানে জাস্ট ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন দুটোই হাইড হয়ে গেছে, তাই না। এবার আপনি যদি চান যে না পার্টিকুলারলি আমার শুধুমাত্র এইটাই যাতে হাইড হয়, এবার আপনি কি করতে পারেন, আপনি হয়তো এখানটাতে একটা ক্লাস দিয়ে দিলেন, যে ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমি এখানটাতে দিয়ে দিলাম ফার্স্ট লরেম,
বা এখানে দিয়ে দিলাম লরেম 1, এভাবে আমি একটা ক্লাস নেম দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার দেখুন আপনার কাছে এবার একটা সুবিধা হয়ে গেল যে আপনি কি করতে পারেন, আপনি এইভাবে ডাইরেক্টলি বলে দিতে পারেন। এখানে আপনি ডট টেস্ট চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে জিনিসটাকে এইভাবে ডাইরেক্টলি দিয়ে দিতে পারেন যে যেই মুহূর্তে কেউ এই বাটনে ক্লিক করবে তখন যে সমস্ত পি ট্যাগের মধ্যে ক্লাস ইকুয়াল টু রয়েছে লরেম, শুধুমাত্র তারাই যাতে ডিলিট হয়। তো আপনি এখানে কি করে দিলেন, ডট লরেম 1। দেখুন এখন কি হবে বলুন তো, যেই মুহূর্তে বাটনে ক্লিক হবে এই ডট লরেম 1 বলে যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। এবার সেক্ষেত্রে দেখুন একটার মধ্যেই লরেম 1 রয়েছে, তাই শুধুমাত্র এটাই ডিলিট হবে। এবার আপনি চাইলে এখানে যেরকম ক্লাস নেম বলে দিয়েছেন তখন সেই ক্লাস নেমটা তো অন্যান্য জায়গাতেও থাকতে পারে, তাই না? যেরকম আগে এটা দেখিয়ে নিই, তারপরে আরেকটা বলছি। এটাকে সেভ করলাম, আমরা এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন যেই মুহূর্তে আমি এখন ক্লিক মিতে ক্লিক করব প্রথমটাই কিন্তু ডিলিট হলো, তাই না? বেশ, তো এইবার এখানে একটা লরেম রয়েছে। এইবার মনে করুন এরকমই একটা লরেম রয়েছে এইখানটাতে, এইবার সেটা রয়েছে, এটাকে বাদ দিয়ে দিলাম, আমি মনে করুন এখানটাতে দিয়ে দিলাম H1, এখানটাতে দিয়ে দিলাম টেক্সট হিসাবে হেডিং 1, ট্যাব প্রেস করলাম, দেখুন এটা তৈরি হয়ে গেল। এইবার এখানটাতে রয়েছে এইটা, কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এবার দেখুন আমি যদি এইখানটাতে এসে রিফ্রেশে প্রেস করি, দেখুন আমরা দেখতে পারবো যে এইটা হচ্ছে লরেম 1 বলে একটা ক্লাস, তাই না? কারণ আমরা একটা পি ট্যাগের মধ্যে ক্লাস ইকুয়াল টু লরেম লিখেছি, এবার একটা H1 এর মধ্যে ক্লাস ইকুয়াল টু লরেম লিখলাম। তাহলে এবার যদি আমি এখন বাটনে ক্লিক করি তাহলে কি এইটা ডিলিট হওয়ার কথা না দুটো ডিলিট হয়ে যাওয়ার কথা? ঠিক, দুটো ডিলিট হয়ে যাবে। কারণ আপনি এখানটাতে কি বলেছেন যে যেই মুহূর্তে বাটনে কেউ ক্লিক করবে তখন লরেম 1 বলে ক্লাসটা যত জায়গাতে থাকবে তাদেরকে রিমুভ করে দাও। দেখুন লরেম 1 বলে ক্লাসটা এটাতেও রয়েছে আবার এটাতেও রয়েছে, তাই দেখুন দুখানায় রিমুভ হয়ে যাবে। তাই আমি যখন এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, ক্লিক মিতে ক্লিক করব, দেখুন দুটো ডিলিট হয়ে গেল, কিন্তু টেক্সটটাও ডিলিট হয়ে গেছে, হেডিংটাও ডিলিট হয়ে গেছে। এইবার আপনাকে যদি বলা হয় যে না লরেম 1কে তুমি ডিলিট তো করো কিন্তু সেই সমস্ত লরেম 1কে ডিলিট করো যেটা কিনা পি এর মধ্যে রয়েছে, বা সেই সমস্ত লরেম 1 বলে ক্লাসটাকে ডিলিট করো যেটা কিনা পি এর ক্লাস, তখন আপনি কিভাবে বলবেন? তখন আপনি এই যে ক্লাস নেমটা আপনি দিয়েছেন এটাকে এলিমেন্ট স্পেসিফিক করে দিন। এবার এলিমেন্ট বা ট্যাগ স্পেসিফিক করার জন্য আপনাকে কি করতে হবে, যেই এলিমেন্টটা বা যেই ট্যাগটা আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে চাইছেন সেটা আপনি জাস্ট এই ডটের আগে এভাবে বলে দিন। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে পি। ঠিক আছে, এবার দেখুন আমি কি করছি, এখানটাতে যেই মুহূর্তে বাটনে কেউ ক্লিক করবে তখন আমি বলছি যে সেই সমস্ত লরেম 1কে ডিলিট করো যেগুলো কিনা পি এর ক্লাস, তাদেরকেই শুধুমাত্র হাইড করো। তাই দেখুন তো এখানটাতে লরেম 1 বলে তো পি এরও একটা ক্লাস রয়েছে, H1 এরও একটা ক্লাস রয়েছে, কিন্তু আমি কি বলে দিয়েছি যে শুধুমাত্র পি এর যে ক্লাস রয়েছে যেটা হচ্ছে কিনা লরেম 1, তুমি তাকে ধরেই শুধুমাত্র ডিলিট করে দাও বা হাইড করে দাও, তাই না? চলুন তো দেখা যাক কাজ করে নাকি। আমি এখানটাতে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন যে মুহূর্তে আমি ক্লিক মিতে ক্লিক করছি এখন কিন্তু আর এইটা হাইড হলো না। দেখেছেন কোনটা হাইড হলো? শুধুমাত্র প্যারাগ্রাফটা কিন্তু হাইড হলো। কেমন? এইবার আপনি আরো স্পেসিফিক্যালি বলে দিতে পারেন, কারণ দেখুন এইখানটাতে নয় এখন পি এর মধ্যে লরেম 1 রয়েছে, তো এরকম ভাবে তো আরো এরকম পি এর মধ্যে লরেম 1 থাকতেই পারে, তাই না? কিন্তু আপনি যদি স্পেসিফিক্যালি বলে দিতে চান যে না আমার শুধুমাত্র এই লরেম 1টাই যেন ডিলিট হয়, বাকি কোনো লরেম 1 যেন ডিলিট না হয়, কোনো পি এর মধ্যে থাকা লরেম 1, তখন আপনি কি করবেন? কারণ দেখুন এই মুহূর্তে লরেম 1 এটাও, আবার পি এর মধ্যে থাকা লরেম 1 কিন্তু এইটাও। তাই যদি আমি এখানে গিয়ে যদি রিফ্রেশে প্রেস করি তখন দেখবেন যে এইটাও ডিলিট হবে, এইটাও ডিলিট হবে, তাই না? দেখুন আমি যদি এখন ক্লিক মিতে ক্লিক করি, দেখুন এইটাও ডিলিট হলো, ওইটাও ডিলিট হলো, কিন্তু আপনি কি চাইছেন যে না শুধুমাত্র যেন এই পিটাই ডিলিট হয়। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে দেখতে হবে এই যে লরেম 1 বলে যে ক্লাসটা রয়েছে এটা কার মধ্যে রয়েছে, অর্থাৎ এর প্যারেন্টটাকে। তাই আপনি যখন এখানে যে কোয়েরিতে সিলেক্ট করবেন তখন এটা তো দিয়েছেন, ঠিক আছে, এবার আপনি যদি একটু আরো স্পেসিফিক করে বলে দিতে চান যে সেই সমস্ত লরেম 1কে ধরো যারা কিনা পি এর মধ্যে রয়েছে এবং তারা যেন টেস্টের ভেতরে থাকে, বা তারা যেন ক্লাস ইকুয়াল টু টেস্টের চাইল্ড হয়, তখন আপনাকে কিভাবে বলতে হবে? তাই তখন আপনি এভাবে বলে দিন যে এইখানটাতে ডট টেস্ট, আমরা জানি ভেতরে বোঝাতে কি ব্যবহার করা হয়, স্পেস, তাই না? দেখুন আমি আরো স্পেসিফিক করে বলে দিলাম। এখন এখানে যে কোয়েরি কিভাবে সিলেক্ট করবে বলুন তো? ও সবার প্রথমে দেখবে ডট টেস্ট বলে ক্লাস কোথায় আছে, ও তারপরে দেখবে ডট টেস্টের মধ্যে পি কোনগুলো রয়েছে যাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু লরেম 1 রয়েছে। তাই ও দেখুন ও যখন ট্রাভার্স করতে করতে আসবে তখন দেখবে যে টেস্ট কোথায় আছে, পেয়ে গেল, তারপরে দেখবে যে টেস্টের ভিতরে সেই সমস্ত পি ট্যাগ কোনগুলো যাদের মধ্যে ক্লাস ইকুয়াল টু লরেম 1 রয়েছে। ও দেখতে পারলো ওখানে শুধুমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে এইটা। তাই ও কি করবে? শুধুমাত্র এটাকে ধরেই কিন্তু হাইড করবে, ও কিন্তু তখন আর এটাকে হাইড করবে না। কারণ দেখুন আমি বলে দিয়েছি এখানটাতে লরেম 1কে হাইড করো কিন্তু তারা যেন টেস্টের ভেতরে থাকে, কিন্তু এই যে লরেম 1 নিচেরটা রয়েছে সেটা কি টেস্টের ভিতরে রয়েছে? না, সেটা কার মধ্যে রয়েছে? সেটা কিন্তু বডির মধ্যে রয়েছে। তাই ও এটাকে হাইড করবে না, ও এইটাকে হাইড করবে। চলুন দেখা যাক, এটাকে সেভ করলাম, আমরা এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, এবার চলুন আমরা ক্লিক মিতে ক্লিক করি, দেখুন এখন শুধুমাত্র এই পিটাই কিন্তু রিমুভ হলো, এইটা কিন্তু থেকে গেল, তাই না?
তাহলে খুবই ইন্টারেস্টিং জিনিস, এই সমস্ত সিলেক্টরগুলোই আপনাকে বুঝতে হবে। অনেকটা এটা বলতে পারেন ম্যাজিকের মতো, যে আপনি যত বেশি শিখবেন তত বেশি আপনার হাতে ম্যাজিকের পাওয়ার চলে আসবে, তত বেশি আপনি এগুলো নিয়ে খেলা করতে পারবেন। তাই অবশ্যই সিলেক্টরগুলো নিয়ে জানা খুবই দরকার। আর আমি এই মুহূর্তে ওয়েবগ্রাউন্ডের মধ্যে সিএসএস এর যে সমস্ত অ্যাডভান্স সিলেক্টর হয় সেটা নিয়ে আলোচনা করছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তাই আবারও বলছি, এই সিলেক্টরগুলো আপনাকে খুবই হেল্প করবে। এটা এমন নয় যে এটা শুধুমাত্র সিএসএস বা jQuery-তেই হেল্প করবে, এটা আপনাকে জাভাস্ক্রিপ্টেও হেল্প করবে, এটা বিভিন্ন রকমের আরও যে সমস্ত জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলো রয়েছে সেখানেও আপনাকে কিন্তু এগুলো হেল্প করবে। তাই সিলেক্টর সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখা একজন বিগিনার্সের খুবই প্রয়োজন। তো এরপরে চলুন আরেকটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কাজ করা যাক, বা একটা ইন্টারেস্টিং সিলেক্টর নিয়ে কাজ করা যাক। তো সেইটা হচ্ছে, মনে করুন আমি জাস্ট এখানটাতে টেস্ট বলে একটা ক্লাস রাখলাম, তো এখানটাতে পি এর মধ্যে থেকে এই সমস্ত এই ক্লাস ইকুয়াল টু lorem1 এগুলোকে জাস্ট সরিয়ে দিলাম। এই অবস্থায় আপনাকে যদি বলা হয় যে এই প্রথম পিটাকে হাইড করো, কিন্তু তুমি এখানটাতে কোনো ক্লাস নেম দিতে পারবে না, কোনো আইডি দিতে পারবে না, কোনো অ্যাট্রিবিউট দিতে পারবে না, বাট তোমাকে এটাকে চুজ করতে হবে। তখন আপনি এটাকে কিভাবে চুজ করবেন? তখন জিনিসটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, তাই না? বাট এটারও একটা খুব সুন্দর সলিউশন আছে। তো চলুন দেখা যাক আমরা এটাকে কিভাবে সিলেক্ট করব। এবার দেখুন তো, একটা ক্লাসের ভেতরে অনেকগুলো পি থাকতে পারে, তাই না? যেরকম এখানটাতে রয়েছে, দেখুন এখন টেস্ট বলেই যে ক্লাসটা রয়েছে এটার মধ্যে এটা একটা পি ট্যাগ, এটা একটা পি ট্যাগ, তাই না? বাট আপনাকে ধরতে হবে কোনটাকে? এই প্রথম পি ট্যাগটাকে। তাহলে যদি কখনো আপনার এরকম প্রয়োজন পড়ে যে আপনাকে প্রথম এলিমেন্টটাকে ধরতে হবে কোনো একটা কিছুর ভেতরে থাকা বা বাইরে থাকা, মানে মোদ্দা কথা আপনাকে প্রথম এলিমেন্টটা ধরতে হবে, তখন jQuery-তে একটা খুব সুন্দর জিনিস রয়েছে যেটা কিনা আমরা সিএসএস এর ভাষায় বলি সিউডো ক্লাস। তো এই সিউডো ক্লাসগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই এই সমস্ত এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারবো। চলুন দেখা যাক। তাই আপনাকে যদি এখন বলা হয় যে না এইরকম ভাবে নয়, আপনাকে যদি বলা হয় এখন এই ডট টেস্টের ভেতরে থাকা প্রথম পিটাকে চুজ করুন, তখন আপনি কিভাবে চুজ করবেন? চলুন দেখা যাক। আমি এখানে লিখলাম যে সর্বপ্রথম আমাকে এটা লিখতেই হবে সিলেক্টর, তাই জন্য আমি দিয়ে দিলাম সিঙ্গেল কোটেশন। এবার কার ভেতরে থাকা প্রথম এলিমেন্ট? ডট টেস্টের ভেতরে থাকা, তাই না? আমি এখানে দিয়ে দিলাম ডট টেস্ট। বাট কখনো আপনারা এই সমস্ত ক্লাসের নাম এভাবে লিখতে যাবেন না, যদি এখানে লেখা থাকে জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে নেবেন, তাহলে আপনার ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকে। তাই দেখুন এই অবস্থায় আমি ডট টেস্টকে ধরলাম। এবার আমাকে বলতে হবে যে ডট টেস্টের ভেতরে, ভেতরে বোঝাতে কি ব্যবহার করা হয়? স্পেস। এবার ভেতরের মধ্যে কাকে? প্রথম পিটাকে। তাই এবার দেখুন আমি যদি এখন লিখি যে ডট টেস্টের ভেতরে পি, তাহলে এটা কি প্রথম পিটাকে বোঝায় না সবগুলো পিটাকে বোঝায়? ঠিক, সবগুলো পিকে বোঝায়। তাই প্রথম পিটাকে বোঝাতে আপনাকে কি ব্যবহার করতে হবে? কোলন ফার্স্ট। আপনি জাস্ট এটা বলে রাখুন, সরি এখানে জাস্ট আমার স্পেলিং মিস্টেক হয়ে গেল, ফার্স্ট, জাস্ট এটা বলে দিন। তার মানে এটা বোঝায় তুমি সেই সমস্ত প্রথম পি গুলোকে চুজ করো যারা কি না এই ডট টেস্ট বলে ক্লাসের ভেতরে রয়েছে। তাহলে ডট টেস্ট বলে ক্লাসের ভেতরে থাকা প্রথম পিটাকে চুজ করতে হবে, তার জন্য আমরা এটা লিখলাম কি, যে ডট টেস্ট তার ভেতরে থাকা পি কোলন ফার্স্ট, মানে প্রথম পি। এবার যখনই আমরা এটাকে দিয়ে দেবো হাইড, দেখুন তো কি হয়, চলুন দেখা যাক। এটাকে সেভ করলাম। দেখুন আমরা কিন্তু এই, দেখুন টেস্টের ভিতরে কিন্তু দুখানা পি রয়েছে, বাট আমরা হাইড করতে চাচ্ছি কাকে? শুধুমাত্র প্রথমটাকে, তাই না? এবার আমরা এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। চলুন তো দেখা যাক এটা হয় কিনা। আমরা জাস্ট ক্লিক নিতে ক্লিক করলাম, দেখুন প্রথম পিটা হাইড হলো, তাই না? সেকেন্ড পিটা কিন্তু আগের মতোই রয়ে গেল। তো ঠিক তাই, এভাবে যখন আপনার কখনো প্রথম এলিমেন্টকে চুজ করার প্রয়োজন হবে, তখন আপনি এরকম কোলন ফার্স্ট বলে যে সিলেক্টরটা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো এটারই আরেকটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট বলে দিই। মনে করুন যে এটা কিন্তু সবসময় প্রথম জিনিসটাকে চুজ করে, কিন্তু হ্যাঁ এমন নয় ও সবগুলোকে চুজ করে। যেরকম মনে করুন এটা আপনি ধরুন আমার কাছে একটা ইউএল রয়েছে, তার ভিতরে এলআই রয়েছে। তো এলআই ধরুন কটা থাকবে? এলআই ধরুন টোটাল 4টে করে রয়েছে। এবার প্রতিটা এলআই এর মধ্যে ধরুন হ্যালো কথাটা রয়েছে, জাস্ট এখানটাতে ট্যাপ প্রেস করলাম। সরি, এই হ্যালোটা জাস্ট এলআই এর সাথে হবে, এই যে এখানে হবে যে ইউএল গ্রেটার দেন এলআই, প্রতিটা এলআই এর মধ্যে হ্যালো লেখাটা থাকবে। আর এটা কটা সেট হবে? 4টে। জাস্ট ট্যাপ প্রেস করুন, দেখুন 4টে সেট হয়ে গেল। এবার মনে করুন আমার এখানটাতে আবার আরেকটা ইউএল রয়েছে, এখানটাতে আমি কপি করলাম, এখানটাতে জাস্ট পেস্ট করে দিলাম। এবার এগুলোতে সব আমি 2 করে দিচ্ছি, হ্যাঁ এখানটাতে জাস্ট 2 করে দিলাম, বা কন্ট্রোল প্রেস করে ধরে এখানটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট 2 করে দিলাম। তাহলে উপরেরটা হচ্ছে আমার হ্যালো, নিচেরটা হচ্ছে আমার হ্যালো 2। এবার যখন আমরা এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করব, তখন দেখুন এইটা হচ্ছে আমার প্রথম সেটের ইউএলটা, এটা হচ্ছে সেকেন্ড সেটের ইউএলটা, তাই না? এবার ঠিক সেভাবে যদি আমরা আরেকটা ইউএলকে ধরতে চাই, তো ধরুন আমি এখানটাতে কপি করলাম, এখানটাতে পেস্ট করে দিলাম, এবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, প্রতিটা 2 এর পরে ক্লিক করে এটাকে জাস্ট 3 করে দিলাম। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এবার দেখুন আমরা যখন এখানে যাব রিফ্রেশে প্রেস করব, তখন 3খানা সেট দেখতে পাচ্ছি। এইবার আপনার যদি এরকম প্রয়োজন পড়ে যে আপনি চাইছেন যে শুধুমাত্র এতগুলো ইউএল এর মধ্যে, দেখুন এখানে 3খানা ইউএল রয়েছে, তাই না? এতগুলো ইউএল এর মধ্যে এই ইউএল, এই ইউএল, এই ইউএল, এই ইউএল এর মধ্যে আপনি প্রথম ইউএল এর প্রথম এলআইটাকেই আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান,
তাহলে আপনি কি করবেন? তাহলে এতগুলো ইউএল এর মধ্যে আপনি চাইছেন যে প্রথম ইউএল এর প্রথম এলআইটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, ঠিক আছে? সেটা আপনি কিভাবে করবেন? তো দেখুন, যখন আপনার কাছে অনেকগুলো ইউএল এরকম একসাথে থাকবে তখন আপনি ঠিক সেম ওয়েতে এই ফার্স্ট বলে জিনিসটাকে ব্যবহার করতে পারেন। তো আমরা দেখুন কিভাবে করব। ধরুন আমরা হাইড করব, ঠিক আছে? আমরা এখনো পর্যন্ত কিভাবে সিএসএস দিতে হয় সেটা তো আমরা এখনো শিখিনি, তাই আমরা ধরুন হাইড করব। তাই কিভাবে করব? আমরা প্রথমত এটা দিলাম যে ডলার, এখানটাতে সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনি দিয়ে দিলেন ইউএল। তো আপনার মনে হতেই পারে আমি এতগুলোর মধ্যে প্রথম ইউএলকে ধরতে চাই, তাহলে হয়তো আমাকে এখানে ইউএল কোলন ফার্স্ট দিতে হবে। হ্যাঁ, আপনি দিতেও পারেন, বাট আপনি ওটা না করে আপনি যদি এইভাবেও করেন তাহলেও সেটা হবে। দেখুন, আমাকে কোনটা চুজ করতে হবে? আমাকে চুজ করতে হবে প্রথম এলআইটাকে, তাই না? সবার প্রথমে আমরা সেটা করি। তাই যদি আমাকে সবসময় প্রথম জিনিসটাকে চুজ করতে হয় তাহলে আমরা কি ব্যবহার করি? ঠিক, এলআই কোলন ফার্স্ট। তো দেখুন এখানে লিখলাম এলআই কোলন ফার্স্ট, এই কথাটা লিখলাম। তো দেখুন, এটা দেখে অনেকেরই হয়তো মনে হবে যে এটার মানে হচ্ছে ইউএল মানে কি? সব ইউএল, এটাই বোঝায়। এই ইউএল মানে সব ইউএল বোঝায়। আর তারপরেরটা বোঝাচ্ছে ইউএল স্পেস এলআই কোলন ফার্স্ট, মানে হয়তো যে কোয়েরি কি করবে, ও প্রতিটা ইউএল এর প্রথম এলআইটাকে চুজ করবে। ও হয়তো এইভাবে, কারণ কি আমরা এভাবে বলে দিয়েছি যে ইউএল, ইউএল মানে কি? সব ইউএল, এটা এটা এটা। তারপরে বলে দিয়েছি এলআই কোলন ফার্স্ট, অর্থাৎ তারপরের প্রতিটা ইউএল এর প্রথম এলআই গুলোকে হয়তো ও ধরবে। কিন্তু না, জিনিসটা এরকম নয়। যখন আপনি এরকম কোলন ফার্স্ট এই কথাটা ব্যবহার করবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে জিনিসটা ব্যবহার করতে হবে। আপনি যখন এরকম কোলন ফার্স্ট ব্যবহার করবেন, আপনার হয়তো মনে হতেই পারে আমি তো এলআই এর সাথে কোলন ফার্স্টটা ব্যবহার করেছি, তাহলে হয়তো ফার্স্টটা শুধুমাত্র এই এলআই গুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু না, যেহেতু আপনি এর আগে তার একটা প্যারেন্টকে দিয়েছেন, ও কিন্তু এই প্যারেন্ট সমেত এটাকে বোঝে। এই যে দেখুন, ও এবার প্যারেন্ট সমেত এটাকে বুঝবে। তাই ও কি করবে বলুন তো? আপনি যদি এখন এখানটাতে ডট হাইড লিখে দেন, এখানে যদি ডট হাইড লিখে দেন তাহলে ও কি করবে? তাহলে কিন্তু ও সবকটা ইউএল এর প্রথম এলআই গুলোকে রিমুভ করবে না। যেহেতু আপনি এখানটাতে কোলন ফার্স্ট লিখেছেন, ও বুঝবে প্রথম ইউএল এর প্রথম এলআই, ও শুধুমাত্র এটাকে বুঝবে। এটা কিন্তু মনে রাখবেন যে যখনই আপনি এরকম কোলন ফার্স্ট ব্যবহার করেন তখন কিন্তু এমন নয় যে যার সাথে ব্যবহার করছি শুধুমাত্র সেটাকেই ডিনোট করে। আপনি যদি এই সেটের আগে কোনো একটা প্যারেন্টকে দিয়ে রাখেন, তার আগে যদি একটা স্পেস থাকে এইভাবে, তখন কিন্তু ওই প্যারেন্টটাকে সমেত বিচার করে যে আমার কাছে শুধুমাত্র এলআই কোলন ফার্স্ট দেখলে হবে না, আমাকে দেখতে হবে যে ইউএলও যাতে প্রথম হয়, অর্থাৎ প্রথম ইউএল এর ভেতরে থাকা প্রথম এলআই। এটা সবসময় মনে রাখবেন, এটার মানে বোঝাচ্ছে সেটা। তাই দেখুন, যেই মুহূর্তে আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, চলুন তো দেখা যাক আউটপুটটা কি হয়। দেখবেন শুধুমাত্র এই হ্যালোটাই শুধুমাত্র গেছে, বাদবাকি সবগুলো কিন্তু থাকবে। দেখুন এখান থেকে জাস্ট ক্লিক নিতে ক্লিক করুন, দেখুন এটার মধ্যে শুধুমাত্র 3টে রয়েছে, বাদবাকি সবগুলোর ক্ষেত্রে কিন্তু 4টে 4টে করে রয়েছে, তাই না? দেখুন এটার ক্ষেত্রেও 4টে, এটার ক্ষেত্রেও 4টে। তাই কখনো কিন্তু এই ধারণা রাখবেন না যে ইউএল স্পেস এলআই কোলন ফার্স্ট মানে হচ্ছে সবকটা ইউএল কে ধরবে, তারপরে তার ভেতরে থাকা প্রথম এলআই গুলোকে ধরবে, তারপরে হাইড করে দেবে। না, ওরকম নয়। এটা কিন্তু সেট হিসাবে আপনাকে বিচার করতে হবে। এটা অনেকেই ভুল করে থাকেন, তাই এটাকে খুব মনোযোগ সহকারে কিন্তু বুঝবেন। তাই দেখুন এখানে কিন্তু শুধুমাত্র প্রথম ইউএল এর প্রথম এলআইটাকেই নিয়ে ও রিমুভ করলো, তাই না? আমরা যদি আবার রিফ্রেশে প্রেস করি, দেখুন শুধুমাত্র এই এলআইটাকে ও রিমুভ করছে, বাদবাকি কিন্তু সব এলআই গুলো এখানে রয়ে গেছে, তাই না? বেশ, এইবার আপনি যদি চান, আপনার যে কেসেসটা, যে আমি যদি এরকম চাই যে প্রতিটা ইউএল এর প্রথম এলআইটা ডিলিট হয়ে যাবে, প্রতিটা ইউএল এর প্রথম এলআইটা রিমুভ হয়ে যাবে, যেটা আমি ভাবছিলাম সেটাই যদি আমি করতে চাই, তাহলে আমি কি করে করব? তো তখন যদি আপনি এরকমই চান যে প্রতিটা ইউএল এর প্রথম এলআইটাকে ধরবো, তখন আপনি এখানটাতে ফার্স্ট কথাটাকে না লিখে আপনি এখানটাতে লিখবেন ফার্স্ট হাইফেন চাইল্ড, এই কথাটাকে লিখবেন, ঠিক আছে? তাহলেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। ভুলেও কিন্তু এখানে ফার্স্ট লিখতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। মনে রাখবেন, যখন আপনি এরকম চাইবেন যে প্রতিটা ইউএল এর প্রথম এলআই, প্রতিটা ইউএল এর প্রথম এলআই, এরকম যখন আপনি চাইবেন তখন আপনাকে লিখতে হবে ইউএল স্পেস এলআই কোলন ফার্স্ট হাইফেন চাইল্ড, এটা দিতে হবে যে প্রথম চাইল্ডটাকে নাও, এভাবে দিতে হবে। দেখুন এবার যখন আমরা এটাকে সেভ করব, আমরা যখন এইখানে আসব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এবার যখন আমরা ক্লিক নিতে ক্লিক করব, দেখুন প্রতিটার থেকে দেখুন একটা একটা করে সরে গেছে। দেখুন এখন এখানেও 3টে রয়েছে, এটাতেও 3টে রয়েছে, এটাতেও দেখুন 3টে রয়েছে। বুঝতে পেরেছেন? তাই ফার্স্ট আর ফার্স্ট চাইল্ড এগুলো কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই এগুলো কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করবেন। আপনি যদি মনে করে থাকেন যে ফার্স্ট দিলেই তো সবগুলো চুজ হয়ে যাবে, না, ফার্স্টের কাজ আলাদা আর ফার্স্ট চাইল্ডের কাজ কিন্তু আলাদা। তাই যখন আপনার এরকম সিনারিও আসবে তখন আপনারা ফার্স্ট চাইল্ড ব্যবহার করবেন। যখন আপনাদের এভাবে ধরতে হবে যে প্রতিটা ইউএল এর প্রথম এলআইকে ধরবো, তখন আমরা ফার্স্ট চাইল্ড ব্যবহার করব। তো এরকমভাবে লাস্ট চাইল্ডও রয়েছে, এন্থ চাইল্ডও রয়েছে। আবার যেরকমভাবে আমরা এভাবে ফার্স্ট চুজ করেছিলাম না, সেরকমভাবে লাস্ট বলে আরেকটা সিউডো সিলেক্টর রয়েছে,
বা সিউডো ক্লাস সিলেক্টর রয়েছে। তো এগুলো আমরা সব অ্যাডভান্স সিলেক্টরের মধ্যে গিয়ে আমরা পড়বো। এমন নয় যে কোনো একটা জিনিস বাদ যাবে। এই যে বললাম যে লাস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড বা ফার্স্ট লাস্ট, তারপরে nth চাইল্ড, এগুলো সব আমরা শিখবো সব অ্যাডভান্সে গিয়ে। তার আগে আমাদের এই jQuery-র আরও কিছু টপিক রয়েছে যেগুলো আমাদের কভার করা উচিত। এরপরে গিয়ে আমরা অ্যাডভান্স টপিকে আরও অনেক কিছু শিখবো, কেমন? তাই আশা করি আজকের এই যে বেসিক সিলেক্টরগুলো ছিল সেগুলো আপনারা বুঝতে পারলেন, যে কিভাবে আমরা এলিমেন্ট স্পেসিফিকভাবে ক্লাস নেমকে ডিক্লেয়ার করতে পারি, কিভাবে আমরা শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টকে চুজ করতে পারি, কিভাবে আমরা প্রতিটা প্যারেন্টের প্রথম এলিমেন্টটাকে চুজ করতে পারি। আশা করি আপনাদের কাছে আজকে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। খুব ভালোভাবে যেগুলো আমি আপনাদেরকে বোঝালাম সেগুলো প্র্যাকটিস করে যাবেন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ।